আজকের বুধবারের এপিসোডেও আমি শোনাবো একটি বৃক্ষ হয়ে ওঠার গল্প, একটি মেয়ের। হ্যাঁ, বৃক্ষ হয়ে ওঠার গল্প। একদিনে কিন্তু বৃক্ষ হওয়া যায় না। বৃক্ষ হওয়ার বাসনা যদি তোমার মধ্যে থাকে, তাহলে প্রথমে চারা গাছটি পুঁততে হবে মাটিতে। সেই চারা গাছ ধীরে 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 শক্তপোক্ত হয়ে বৃক্ষ হয়। তার জার্নিটা কি এতটাই সহজ? না। তুমি চারা গাছ পুঁতে দেখো, দেখবে ছাগল, গরু, মানুষ তাকে দোলে দিয়ে চলে যাচ্ছে। সে মাটিতে মিশে গেল, তারপরেও আবার লড়াই করে সে হয়তো মাথা তুলে দাঁড়ালো, আবার এসে পরক্ষণে তাকে আবার দোলে দিয়ে চলে গেল। এটাই সমাজ। হ্যাঁ, তোমাকে কখনো কেউ একটুও জায়গা দেবে না যে তুমি উপরে ওঠো। তোমাকে প্রতিটি মুহূর্তে লড়াই করতে করতে ক্ষতবিক্ষত হতে 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 এগোতে হবে। কেউ তোমাকে কর্ষণ করা জমি দেবে না, তোমাকেই কর্ষণ করে নিতে হবে, তাই না? এই মেয়েটিও তেমন। করোনাকালে সে স্বপ্ন দেখেছিল। সে ভেবেছিল যে যখন সমস্ত পৃথিবী ঘরবন্দি একটি ছোট্ট ভাইরাসের দাপটে, এবং ঘরবন্দি মানুষ, বিশেষ করে মেয়েরা, ওই চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে 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 তাদের মনটা রোগের বাসা হয়ে উঠছিল। মনের ঘরে অনেক রোগ, অনেক নৈরাশ্য, হতাশা, যন্ত্রণা বাসা বাঁধছিল। উঠে দাঁড়ানোর ক্ষমতা শক্তি পাচ্ছিল না। তখন সে স্বপ্ন দেখল, না, প্রত্যেককে দাঁড় করাতে হবে, সামনে একটা নতুন ভোরের স্বপ্ন দেখাতে হবে। দেখিয়েছিল। সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হয়েছে। আজ সে বৃক্ষ। কত মানুষকে সে আশ্রয় দিয়েছে। বৃক্ষ হয়ে ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, সৌরভ ছড়াচ্ছে। এখানেই হচ্ছে জীবনের সার্থকতা। বাঁচবো তো এভাবেই বাঁচবো। ওরকম মিউ 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 করে প্রতিদিন লড়াই করতে করতে আর চোখের জল ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে বাঁচার থেকে মরে যাওয়া ভালো, না থাকাই ভালো। বাঁচবো তো বাঁচার মতন করে বাঁচবো। আজকে যে অনুষ্ঠানটায় গেছিলাম, সেখানেও একজন মহিলাকে দেখলাম। তার বয়স, সে এত কচি নয়, সে কিন্তু 84-85 বছরের একজন, হ্যাঁ, বৃদ্ধা। কিন্তু না, তাকে বৃদ্ধা কোনোভাবেই বলা যাবে না। তার শরীরের বয়স হয়তো 84-85 কাউন্ট হচ্ছে, কিন্তু তার মনের বয়স আজও তিনি 22 বা 12তেও নামিয়ে দেওয়া যায়। 12 বছরের কিশোরীর যেরকম উৎসাহ, যেরকম উদ্দীপনা, যেরকম তার সৃজনশীলতা, যেরকম চঞ্চলতা, আজকের এই 84 বছরের মহিলার ভেতরেও সমস্ত কটা কোয়ালিটি বর্তমান। তার শরীরের বয়স বেড়েছে হয়তো, মনের বয়স বাড়েনি। এখনো সেই হাসি, সেই বলিষ্ঠতা, সেই দৃঢ়তা, সেই হার না মানা একজন তেজস্বিনী মহিলা। যত তাকে কাছ থেকে দেখছি, তত চমৎকৃত হচ্ছি। এমন মানুষ সম্ভব? এই বয়সেও এই রকমভাবে স্টান্ট, সবাইকে চমকে দেওয়া সম্ভব? সম্ভব। উনি করে দিয়েছেন, উনি করে দেখিয়েছেন। এনাদের দেখলে না তখন নিজেদের মনে হয়, না, আমরাও পারবো, আমরাও পারি। করতে পারবো না কেন? পারবো না বলে কোনো কথা আছে? অসম্ভব বলে কোনো কথা নেই। সব সম্ভব, যদি থাকে মনের ইচ্ছা, কাজ করার ক্ষমতা।
কাজ করার ক্ষমতাটাও কিন্তু মনের সঙ্গে রিলেটেড। আমি যদি চাই আমি পারবো, আমি যদি না চাই আমার শরীর পারমিট করবে না, তাই না? আমি সেই রকম আরও একটি মেয়ের গল্প শোনাবো। আমাদের দেশের প্রতিটি মেয়েই কিন্তু এই রকমই, কারণ প্রতিটি মেয়েই মা, মাসি, দিদা, আম্মাকে দেখেই বড় হয়। তার ভিতরে একটা মানে তারা সে ছোটোবেলা থেকেই দেখে এসেছে তার মা ঠাকুমারা কত সামান্য জিনিসকে অসামান্যে পরিণত করার ক্ষমতা রাখেন। যেমন দেখো, মহিলারা পারে না এমন কিছু আছে, তারা দশভুজা নয় কি? দেখো আমি বলি, একটি মেয়েকে তুমি যদি শুক্রাণু দাও, সে তোমাকে একটি সন্তান দেবে উপহার। হ্যাঁ, তাকে তুমি ঘর দাও, সে তাকে বাড়ি তৈরি করে দেবে। তুমি তাকে বাজার থেকে জিনিস এনে দাও, সে নানান পদ তৈরি করে তোমার সামনে তোমাকে উপহার দেবে, পরিবেশন করবে। তাকে ঘরের এলোমেলো জিনিস, ছেঁড়া ফাটা ফেলে দেওয়া জিনিস সামনে দাও, সে কিন্তু তার মধ্যেও আপন মনের মাধুরী মিশায় তাকে একটা শৈল্পিক রূপ দেওয়ার চেষ্টা করবে। আর তাকে যদি তুমি হাসিটি দাও, সে হৃদয়টাই দিয়ে দেবে। এই হচ্ছে মেয়েরা। অথচ আমার প্রশ্ন, আজ পুরুষ শাসিত সমাজ, মানে আজকেও পুরুষ শাসিত সমাজ কেন সেই মেয়েটিকে সম্মান দিতে শিখলো না, তার যোগ্য সম্মান দিতে শিখলো না? তাকে কেন তাকে প্রণাম করতে এত কুণ্ঠিত হয়? কেন তাকে সমীহ করতে এত দ্বিধাগ্রস্ত? সে তার ভেতরের এবিলিটিটাকে, তার ভেতরের পোটেনশিয়ালকে সে কেন মান্যতা দিতে পারে না? অথচ যখন স্বর্গরাজ্য অসুর কবলিত হলো, অসুর দখল করে নিল, স্বর্গের সমস্ত দেবতা পরাস্ত হলো, তখন এই স্বর্গের দেবতারাই কিন্তু মিলিত হয়ে এমন এক নারী জন্মকে, এমন একটা নারীকে সৃষ্টি করলেন। পুরুষ দেবতাদের সমস্ত অস্ত্র দিয়ে তাকে সাজালেন। সেই নারী কিন্তু সমস্ত অসুরকে বধ করে স্বর্গরাজ্যে সুখ শান্তি ফিরিয়ে এনে দিয়েছিলেন। তা প্রয়োজনে পুরুষরা নারীকে সৃষ্টি করতে পারেন, প্রণাম জানাতে পারেন, কিন্তু কখনোই নারীর সামনে নিজেদের ইগোকে বিসর্জন দিতে শিখলেন না। এখনও যেন তারা পুরুষ, এই অহংকার, এই দম্ভটা তাদের ভেতরে অত্যন্ত, না সবার নয়। সেই গল্পটাই বলছি। কাদম্বিনী গাঙ্গুলি 1883 সালের প্রথম মহিলা গ্র্যাজুয়েট হবার পর তার হঠাৎ বাসনা হলো তিনি ডাক্তারি পড়বেন, কারণ সেই সময় ঘরে ঘরে মেয়েদের অকাল মৃত্যু তিনি চোখের সামনে দেখেছেন। পুরুষ ডাক্তার কোনো মহিলাকে পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন না, মহিলা চিকিৎসা করতে পারবেন না, ধর্মবিরুদ্ধ, সমাজ মেনে নেবে না। কি অদ্ভুত! মহিলাটি মারা যাক, কিন্তু তবুও এই গোঁড়ামি থেকে আমাকে কেউ টলাতে পারবে না, এমনই ছিল সমাজের বিধি। সেই সমাজে দাঁড়িয়ে কাদম্বিনী স্থির করলেন তিনি ডাক্তারি পড়বেন। রেড়ে করে উঠল সমাজ, আত্মীয়, বন্ধু, পরিবার, স্বজন সবাই বিরুদ্ধে গেল। শরীর নিয়ে শিক্ষা, ছেলেদের মাঝে একা একজন মহিলা সম্ভব? যেখানে প্রত্যেকের শরীর পরীক্ষা নিরীক্ষা, প্রত্যেকের শরীর পরীক্ষা করেন, সেখানে ওই মহিলাকে এরকম কতগুলো জিজ্ঞাসা চিহ্ন বসে গেল, পুরো কুচকে গেল। ছেলেদের ভেতরে আগ্রহ জন্মালো ঠিকই, কিন্তু পেছনে টিকা টিপ্পনি দিতে থামলো না। কিন্তু কাদম্বিনী গাঙ্গুলি তিনি তো পিছু হটার মানুষ নন। তিনি স্থির করেছেন তিনি পড়বেন। বাবা সায় দিলেন, আর সায় দিলেন তার স্বামী। কিভাবে? যখন সত্যি সত্যি তুমি যদি বিপদে পড়ো,
অথচ তোমার ভেতরে যদি কোনো সৎ ইচ্ছা থাকে কিছু করে দেখানোর বা করবার, এবং তুমি সৎভাবে এগিয়ে যাও, তাহলে ঈশ্বর তোমাকে সাহায্য করবেন, অবশ্যই করবেন। কাদম্বিনীও সাহায্য পেলেন। এগিয়ে এলেন একজন ঋষিতুল্য শিক্ষক। তিনি বললেন চিন্তা নেই, তিনি ভরসা দিলেন। আস্তে আস্তে তার সমস্ত কাদম্বিনীর লড়াইয়ের শরিক হলেন তিনি। ভরসা ক্রমশ প্রণয়ে পরিণত হল। বয়সে 18 বছরের তফাৎ। তারপর বিপত্নিক, কোনো কিছু বাধা হয়ে দাঁড়ালো না কাদম্বিনীর জীবনে। তিনি তাকেই জীবনসঙ্গিনী রূপে গ্রহণ করলেন, জীবনসঙ্গী রূপে গ্রহণ করলেন, এবং চমৎকৃত হয়ে গেলেন তার ভেতরের প্রকৃত মানুষটিকে দেখে। এই মানুষটি শুধু মিথ্যে বুলি দেন না, তিনি সত্যিকারের নারী স্বাধীনতা এবং নারীদের অর্থনৈতিক স্বাধীনতার যে প্রয়োজন আছে, নারী শিক্ষার যে প্রয়োজন আছে, তার জন্যই তিনি লড়াই করছেন। তিনি নিজে ব্রাহ্ম সমাজের একজন হোতা, সমাজ সংস্কারক। তাকে নিয়ে এত উৎসাহ, যেহেতু স্বামী এই কাদম্বিনীকে সাহায্য করছেন, তারকে সায় দিচ্ছেন, তার মতে মত দিচ্ছেন, তার আগ্রহকে উৎসাহ দেখাচ্ছেন, তার জন্য খবরের কাগজে এইরকম উৎসাহ। তার মেজ ভাসুর, কাদম্বিনীর মেজ ভাসুর ডেকে বললেন, বঙ্গবাসী পত্রিকাটি সামনে এগিয়ে দিয়ে বললেন, পড়ে দেখো। প্রথম পৃষ্ঠায় দ্বারকানাথ রূপী একটি ভেড়া, আর তাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন কাদম্বিনী। পাশে রসিয়ে রসিয়ে নানান গল্প। রাত বিরেতে বেরোতে হয় কলে, তাই তাকে বারবণিতার সঙ্গে তুলনা করা হয়েছে। ফিস দিলেই রাত্রিবেলা যুবতী ডাক্তারের সেবা পেতে পারো, এইরকম আক্রমণ করা হচ্ছে। রাগে, ক্ষোভে, লজ্জায়, অপমানে ফেটে পড়লেন কাদম্বিনী। ছি ছি, কেস করলেন বঙ্গবাসী পত্রিকার সম্পাদক মহেশ পালের এগেনস্টে। দ্বারকানাথ তাকে বারণ করার চেষ্টা করলেন, কিন্তু নিরস্ত করতে পারলেন না। তার জেদের কাছে হার মানলেন। তিনি বললেন, এই লড়াই শুধু তার জন্য নয়, তার নিজের জন্য নয়, এই লড়াই সমস্ত মহিলার জন্য। এই সমাজের সমস্ত মহিলা যারা শিখতে চায়, শুধুমাত্র সমাজের ভয়ে তারা এগোতে পারে না, গুমড়ে গুমড়ে মরে, তাদের জন্য। এ লড়াইয়ে হারলেন মহেশ পাল। 100 টাকা জরিমানা হলো, 6 মাসের কারাবাস হলো। তিনি জিতে গেলেন আইনি লড়াইয়ে, কিন্তু সমাজের চোখে তিনি নিন্দিতাই থেকে গেলেন। কাহিনীর টুইস্ট হচ্ছে এখানে, এক রাতে একটি গাড়ি এসে থামল কাদম্বিনী গাঙ্গুলির বাড়ির সামনে। রায়চৌধুরী পরিবার থেকে গাড়িটি এসেছে। যে রায়চৌধুরী পরিবার অসম্ভব গোঁড়া, এই মেয়েদের নারী শিক্ষার এগেনস্টে। তারা জানে, তাদের মতে নারী মানে হচ্ছে যারা অন্দর মহলে থাকবে। সেই রায়চৌধুরী পরিবার যারা একদিন আর কি গাঙ্গুলি পরিবারের সমস্ত সম্ভ্রম, সমস্ত ইজ্জতকে ধূলিসাৎ করে দিতে চেয়েছিল, সেই রায়চৌধুরী পরিবার আজকে তার শরণাগত। কেন না, তার মেয়ে, রায়চৌধুরী পরিবারের কন্যা, কর্তামশায়ের কন্যা, আজকে সন্তান সম্ভবা। ধাইমা এসেছেন, প্রসব বেদনা উঠতে ধাইমা এসেছেন। ধাইমা কিছু করে উঠতে পারছেন না,
মহিলা মানে পারিবারিক চিকিৎসক ডক্টর সেন এলেন। তিনিও পর্দার আড়াল থেকে নিদান দিচ্ছেন, কিন্তু ধাইমা ঠিক গুছিয়ে উঠতে পারছে না, অবস্থা ক্রমশ ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। তখন ডক্টর সেন রায়চৌধুরী বাবুকে বললেন যে এভাবে চিকিৎসা করা সম্ভব নয়, আপনি কাদম্বিনী গাঙ্গুলি, যিনি সত্য মানে ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, তাকে ডেকে পাঠান, কল করুন। ইতস্তত করছেন তখনও সমাজের ভয়। শেষে সমস্ত রকম লজ্জা, সম্ভ্রম, ঐতিহ্যের অহংকার থেকে বেরিয়ে তিনি কাদম্বিনী গাঙ্গুলির শরণাপন্ন হলেন। কাদম্বিনী এলেন, এসে বললেন যে অবস্থা অত্যন্ত জটিল, আজকে যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু দায়ী থাকবেন আপনাদের এই ইতস্তত সিদ্ধান্ত নেবার, এই ইতস্তত সিদ্ধান্ত নেওয়াটাই এর কারণ হবে। এইরকম ক্রিটিক্যাল কন্ডিশনে তিনি বললেন যে বেবিকে বাঁচানো সম্ভব হবে কিনা বলতে পারছি না। তিনি ঢুকলেন ভেতরে, অন্দরমহলে গেলেন। বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হলো, জমে মানুষের লড়াই চলছে সেখানে। তারপরে হঠাৎ তিনি বেরিয়ে এলেন, আর ভেতর থেকে কচি গলার কান্নার আওয়াজ। নেই কান্না, দুঃখের কান্না নয়, কচি কণ্ঠের আওয়াজ, আনন্দের কান্না। বেরিয়ে এসে বললেন, মেয়ে সুস্থ, আপনার নাতনি হয়েছে, বেবি সম্পূর্ণ ফিট। চোখে জল এসে গেল কর্তামশাইয়ের। তিনি বললেন, আপনাকে ধন্যবাদ জানাবো কি করে জানি না, তবে আপনি আশীর্বাদ করবেন যেন আমার নাতনি আপনার মতন ডাক্তার হয়। কাদম্বিনী কণ্ঠরুদ্ধ হয়ে এলো। তিনি বললেন, আমাকে ফিস দিতে হবে না। যে কথাটা বললেন সে কথাটা কাজে করে দেখাবেন, শিক্ষার ব্যবস্থা করবেন, একটি কুঁড়িকে ফুল হয়ে বিকশিত হবার সুযোগ করে দেবেন। এইটুকুনি আমার চাওয়া। এই সেই কাদম্বিনী গাঙ্গুলি, যিনি ভগীরথ, আজকের এই সমস্ত মহিলা ডাক্তারদের ভগীরথ, পথপ্রদর্শক। তার লড়াইকে স্যালিউট জানাচ্ছি আজকের এপিসোডে। সমস্ত কুৎসা, সমস্ত অপমানকে দূরে ঠেলে রেখে নিজের কর্তব্যে, নিজের ব্রতে অটল থেকে লক্ষ্যে পৌঁছানো একজন মহিলা। এই রকম দৃঢ়চেতা মহিলাই সব কিছুর তুঙ্গে যেতে পারে, সমস্ত সামিটে পৌঁছতে পারে। তিনি জয়ের খেতাব ছিনিয়ে আনতে পারেন। তিনি, তাকে স্যালিউট। থ্যাংক ইউ।